نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার আজকে লাইফে আসার মূল উদ্দেশ্য এবং মূল কারণ আজ ভারতবর্ষে এমনই একটা অবস্থা যে মুসলমানদের উপরে যে পরিমাণের নির্যাতন এবং নিপীড়ন এবং যে পরিমাণের তাদেরকে অসম্মান এবং বঞ্চিত লাঞ্ছিত বেইজ্জতি করা হচ্ছে, কিছু উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা আছে এরা মুসলমানদের মসজিদ গুলো যে পরিমাণের ভাঙচুর করতেছে, মাদ্রাসাগুলোর উপরে ভাঙচুর করতেছে এবং ব্যবসা বাণিজ্যের যে দোকানপাট লুটপাট করতেছে এবং চাকরিওয়ালাদেরকে চাকরিচ্যুত করতেছে, সেই হিসাব নিকাশের দিকে তাকাইলে আমাদের বাংলাদেশের যে পরিমাণের হিন্দু আছে সেই পরিমাণের হিন্দুর পরে আমাদের মুসলমানরা এখনো পর্যন্ত তাদেরকে কখনো কোনো সময় কোনো জায়গায় কোনো অবস্থায় তাদেরকে বিন্দু মাত্র তাদের উপরে কোনো নির্যাতন চালাচ্ছে না। আমরা হিন্দুদেরকে যতটুকু ভালোবাসি হিন্দুরা মুসলমানদেরকে ততটুকু ভালোবাসে না, যার কারণে আমাদের বাংলাদেশের যে হিন্দু যারা আছে সম্প্রদায় এদেরকে বাংলাদেশের মুসলমানরাই নিরাপত্তা দিচ্ছে এবং বাংলাদেশের কোন প্রান্তে কোন জায়গায় কোন অবস্থায় মুসলমানরা হিন্দুদের প্রতি নির্যাতন চালাচ্ছে এরকম একটা প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারেনি, পারবেও না। এমত একটা অবস্থায় কিছু ভারতের দালাল এবং ভারতের এজেন্ট তারা মুসলমান হয়ে এর ভিতরে আবার অনেকের টুপি পাগড়ি জুব্বাওয়ালা দাড়িওয়ালা কিছু মুসলমান নামধারী আলেম নামধারী ইমাম নামধারী মুসলমান তারা মুসলমানদের ভিতরে কিছু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। আপনারা একটা বিষয় খেয়াল করেন, বাংলাদেশে যদি 100টা প্রাইমারি স্কুল থেকে থাকে, 100টা হাই স্কুল থাকে, 100টা কলেজ থাকে, ভার্সিটি থাকে, 100টা কওমি মাদ্রাসা থাকে, 100টা মহিলা মাদ্রাসা থাকে, তার থেকে হয়তো দেখা যাচ্ছে যে 2% শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো শিক্ষক শিক্ষিকা বা ছাত্র ছাত্রীর দ্বারাই কিছু অনৈতিক কাজকর্ম চলতেছে, আর ওই 2-3টা অনৈতিক কাজ করার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে পরিমাণের হেনস্থা হচ্ছে, প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে, এর পিছনে কাদের হাত? আসলে এর পিছনে মূলত কাদের সাথে বসাবসি করে আলোচনা করে এইগুলো সিদ্ধান্ত নিচ্ছে, এটা আপনারা তদন্ত করে দেখেন। এগুলোর পিছনে সব ভারতের দালালের হাত রয়েছে। আপনি একটা জিনিস আরো কল্পনা করেন যে যদি 98% প্রতিষ্ঠানগুলা যদি ভালো থাকে আর 2টা প্রতিষ্ঠান যদি শিক্ষকের দ্বারাই হোক, শিক্ষিকার দ্বারাই হোক, কোনো ছাত্রের দ্বারাই হোক, কোনো ছাত্রীর দ্বারাই হোক যদি অনৈতিক কোনো কাজ কর্মকাণ্ড হয়ে থাকে, হ্যাঁ আমি বলতেছি যে তারা অবশ্যই তারা রাষ্ট্রীয়ভাবে রাজনীতিভাবে বা অনৈতিক কাজের কর্মকাণ্ডের কারণে তারা যে পরিমাণের অন্যায় করবে সেই অন্যায়ের সাজা প্রাপ্ত তারা অবশ্যই হবে এবং সরকার কাছে আমরা আবেদন করতেছি যে তাদেরকে সাজা দেওয়া হোক
এবং তাদেরকে যে পরিমাণের অন্যায় করবে সেই পরিমাণ অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় মুক্ত করা হোক। কিন্তু ওই দুইটা প্রতিষ্ঠানের কারণে বাকি 98 প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণের হেনস্থা হচ্ছে, এই হেনস্থা হওয়ার কারণটা কি? তাহলে কি বাংলাদেশের মুসলমানরা কি মাদ্রাসায় পড়াশোনা করবে না? তাহলে বাংলাদেশের কওমি মাদ্রাসাওয়ালারা কি মাদ্রাসায় পড়াশোনা করবে না? মহিলা মাদ্রাসাগুলো কি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করবে না? স্কুলের ছাত্ররা, স্কুলের ছাত্রীরা, কলেজের ছাত্র ছাত্রীরা কি তারা পড়াশোনা করবে না? আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কি তারা পড়াশোনা করবে না? পড়াশোনা করবে না, তাহলে এরা কি করবে? আমি তো মনে করি যে এরা মাদ্রাসায় যদি একটা নিরাপত্তার যদি ত্রুটি হয়, তা যখন কোন প্রতিষ্ঠান থেকে যখন বাইরে যাবে তখন তার নিরাপত্তাটা কে দেবে? মাদ্রাসায় হয়তো আপনি একটা নিরাপত্তার ভয় পাচ্ছেন, কোন শিক্ষকের দ্বারাই হোক, কোন শিক্ষিকার দ্বারাই হোক, কোন অনৈতিক কাজকর্মের কাণ্ডের হোক, আপনি একটা নিরাপত্তার ভয় পাচ্ছেন। কিন্তু বাইরে আপনি তাদেরকে বলতেছেন বাইরে যাবে, ঠিক আছে, বাইরে যায় তারা কি ওই যে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে কি এখন তারা কর্মকাণ্ডে লাগবে? এই যে মেয়েরা যারা আছে তারা কি পড়াশোনা বাদ দিয়ে কি এখন গার্মেন্টসে, ফ্যাক্টরিতে, মিল, কারখানায় মানুষের বাড়ি কাজকর্ম করে খাবে? এর নিরাপত্তা কে দেবে? আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে এদের নিরাপত্তা কে দেবে? আমি বুঝলাম যে মাদ্রাসায় যে সমস্যাগুলো হচ্ছে মাদ্রাসায় পড়ানো যাবে না, মহিলা মাদ্রাসায় যে সমস্যাগুলো হচ্ছে মহিলা মাদ্রাসায় পড়ানো যাবে না, স্কুল আলিয়া মাদ্রাসা কলেজে যে সমস্যাগুলো হচ্ছে স্কুল আলিয়া মাদ্রাসায় পড়ানো যাবে না, তাহলে পড়াবেন কোথায়? তাহলে তার পড়াশোনার কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, তাহলে এখন তাদেরকে কর্মকাণ্ডে দিতে হবে। এখন এই বাচ্চাদেরকে আপনি পড়াশোনা বাদ দিয়ে কর্মকাণ্ড দেবেন? এগুলোর দিকে না তাকায় আমরা খেয়াল করি যে আসলে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষক শিক্ষিকা এমন ধরনের আচরণ, এমন ধরনের অনৈতিক কাজকর্মগুলো করতেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা যে পরিমাণের অন্যায় করবে সেই পরিমাণের সাজা আমরা সরকারের কাছে দাবি করতেছি। এখন আমি বলি যে আসলে অনেকে বলে যে মহিলা মাদ্রাসাগুলো সরকারিভাবে চেক করা হোক এবং পুরুষ মাদ্রাসাগুলো সরকারে চেক করা হোক। সরকার তো বছরে একবার চেক করবে, কিন্তু মাদ্রাসাগুলো তো প্রত্যেকদিন কয়েক শ্রেণীর লোক চেক করে। যেই প্রতিষ্ঠানগুলো কমিটি ভিত্তিক প্রতিষ্ঠান, এরা সবসময় দিনে সেই প্রতিষ্ঠান দিকে নজরদারি করে রাখে, শিক্ষক শিক্ষিকারা নজরদারি করে রাখে। এইবার ভাবেন যেসব ছাত্র ছাত্রীদের অনাবাসিক, তারা ক্লাস করতে আসে, ক্লাস শেষ করে চলে যায়, অবশ্যই গার্জিয়ানরা তাদের কাছে জিজ্ঞাসা করে যে তোমাদের শিক্ষক আজকে তোমাদের সাথে কি ধরনের আচরণ করছে, তোমাদের শিক্ষিকা তোমাদের সাথে কি ধরনের আচরণ করছে, এইগুলো তারা খেয়াল রাখে। এইবার কিছু আছে ডে কেয়ার, তারা মাদ্রাসায় পড়াশোনা করে, আবাসিক থাকে, কিন্তু বাসা বাড়ির থেকে তাদের খানা পৌঁছায় দেয় মাদ্রাসায়। যখন একটা গার্জিয়ান খানা নিয়ে মাদ্রাসায় আসে তখন দীর্ঘ সময় বসে তাকে তার বাচ্চাটাকে সেই মাদ্রাসায় বসে তাকে খাওয়া দাওয়া করায়। এই যে খাওয়া দাওয়া গুলো করাচ্ছে, অবশ্যই দিনে 3 বার করে যদি খানা নিয়ে আসে তাহলে 3 বারই মাদ্রাসার পরিবেশের অবস্থা তারা দেখতেছে। এলাকা ভিত্তিক একটা খেয়াল রাখা হয়, জনগণ ভিত্তিক একটা খেয়াল রাখা হয়, অনেকক্ষণ ধরে খেয়াল রাখা হয়, অনেক প্রকারের দিক থেকে খেয়াল রাখা হয়। সবকিছু মিলায়ে সরকার বছরে একবার হয়তো আপনাকে নজরদারি করবে, কিন্তু জনগণ আপনার দিকে দিনে 10 বার করে আপনার দিকে নজরদারি রাখতেছে। তাহলে এর চাইতে বড় খেয়াল রাখা এবং তদন্ত করা আর কি আছে? কিন্তু এইগুলো যারা বলতেছে, আপনি ভাবেন এগুলো একমাত্র প্রতিষ্ঠানগুলোর হেনস্থা করার উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছে। আমার একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ছেলে পড়ে, মেয়ে পড়ে, তাহলে আমি কি আমার বাচ্চার কাছে জিজ্ঞাসা করি না তোমার শিক্ষক তোমার সাথে কি ধরনের আচরণ করে, তোমার শিক্ষিকা তোমার সাথে কি ধরনের আচরণ করে? এটা আমরা বলি না? অবশ্যই বলি, শুনি। কই, আমরা তো কখনো এরকম ধরনের কোনো বাচ্চাদের কাছ থেকে শুনিনি যে কোনো শিক্ষিকা বা কোনো শিক্ষক আমাদের সন্তানদের সাথে এরকম ধরনের কোনো
আচরণ করছে বা এরকম ধরনের কোনো বিয়াদবি করছে, এগুলো একটা গুজব, এগুলো একটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট করার একটা শ্রেণী, এক ধরনের শ্রেণীর লোক এগুলো উঠে পড়ে লাগিয়েছে। আপনি আরো একটা জিনিস ভাবেন যে এই যে কিছু কিছু মুষ্টিময় প্রতিষ্ঠান, এই যে শিক্ষকরা ছাত্রদের সাথে বলাৎকার যে ঘটনাটা ঘটে, এই বলাৎকারের ঘটনাটা কোন জায়গা ঘটে না, কোন স্থানে ঘটে না, এরকম একটা জায়গার নাম বলেন। হয়তো কিছু কিছু গোপনীয়তা ভাবে থেকে যায় এবং কিছু কিছু বিষয়টা মানুষের নজরে চলে আসে। কোন জায়গায় আমি আমার ব্রেনটে বা আমার মস্তিষ্কে বলে যে যেখানে 5টা যুবক ছেলে থাকে আবাসিক, সেটা আপনার ঘরের ভিতরেও হইতে পারে, সেটা আপনার আবাসিক প্রতিষ্ঠানেও হইতে পারে, সেটা আপনার মেসেও হইতে পারে, হোস্টেলেও হইতে পারে, বা আবাসিক কোনো চাকরি স্থলেও হইতে পারে, যে কোনো চাকরি স্থলে হইতে পারে, আবাসিক কোনো ব্যবসায়ী অবস্থায় হইতে পারে। যেখানে 5টা 10টা যুবক ছেলেরা আবাসিক অবস্থায় থাকে, প্রত্যেকটা জায়গায় এই যে ঘটনাগুলো এগুলো হয়ে থাকে, কিন্তু এগুলো অপ্রকাশিত। যেগুলো প্রকাশ হয় অবশ্যই সেগুলোর বিচারের আওতামুক্ত নেওয়া হোক। তাই বলে তো মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজ বিভাগ এগুলোর পরে দায়বদ্ধ করার কোনো প্রয়োজন নাই। যে অন্যায় করতেছে তার অন্যায় বিচার অবশ্যই অবশ্যই করতে হবে। এই একটা বিষয় আসেন। আপনি বলবেন যে ছেলেরা ছেলেদের সাথে যে ঘটনাগুলো ঘটায়, এই ঘটনাগুলো কি আসলে মেয়েদের খাতিরে কে নাই? অবশ্যই আছে। কোন জায়গায় নাই আপনি একটা জিনিস বোঝেন। আপনার পরিবারে যদি, আমার পরিবারে যদি 2টা 4টা মেয়ে থাকে, আমার ঘরের ভিতরেও মেয়েদের সাথে যে সমস্যাগুলো হয়, এটা কোন জায়গাটা নাই? পুরুষদের খাতিরে যেরকম সমস্যাগুলো দেখা দেয়, মহিলাদের খাতিরেও সেই সমস্যাগুলোই দেখা দেয়। এটাও আপনার আবাসিক হোস্টেলে বলেন, আবাসিক আপনার হচ্ছে ওই চাকরি স্থলে বলেন, আবাসিক আপনার হচ্ছে ছাত্রীবাসে বলেন, আবাসিক ছেলে হোক আর আবাসিক মেয়ে হোক, এই অনৈতিক কাজগুলো মেয়েরাও করে, আবার ছেলেরাও করে। এগুলো অধিকাংশই হয় না কোথায়, প্রত্যেকটা জায়গায় হয়। কিন্তু এইগুলারে বিকৃত করে হয়তো 2-1 5 জন এই জিনিসগুলো করতেছে অন্যায়, এই অন্যায়গুলো তাদেরকে, আমার কথা সরকারি কায়দায় তাদের যে বিচার আসে সে বিচার অবশ্যই হোক, এবং আমরাও চাই যে অবশ্যই সে বিচারদের আওতায় মুক্ত করা হোক। তাই বলে এটা না যে একটা শিক্ষক অন্যায় করছে তার জন্য সেই শিক্ষকের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, একটা শিক্ষিকা অন্যায় করছে তার জন্য তার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, একটা বোরকা পরা মহিলা অন্যায় করছে তার জন্য বোরকার সারা পৃথিবীর বোরকা পরা মহিলাদের আপনি অন্যায় চোখে দেখবেন, একটা টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা অন্যায় করছে, আপনি সারা পৃথিবীর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে আপনি অন্যায় নজরে দেখবেন। মূলত এটা না। আমার দৃষ্টিতে দেখা যায় যে আসলে আমরা আগামীতে যেই পরিমাণের কিছু বাংলাদেশে ভারতের এজেন্ট এবং ভারতের দালাল যেই পরিমাণের মানে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এই বিভ্রান্তির দ্বারাই এখন বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী যেমন আপনার মুসলমানদের প্রতি নির্যাতন করতেছে, সামনে এমন একটা দিন আসতেছে যে এই মুসলমানদের ভিতরে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব বানায় দেবে, ঘরোয়ারি যুদ্ধ যাকে বলে। আমরা এই জন্য এইসব গুজবে কান না দিয়ে আমরা সচ্চর হয়ে, আমরা নজরদারি করে, আমরা এইসব অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়ায় আমরা সরকারিভাবে যে বিচারের যে আওতায় আনার প্রয়োজন
আওতায় আইনে আমরা সরকারের কাছে আমরা সঠিক বিচারের দাবি করতেছি। আপনি একটা জিনিস ভাবেন, আরো বর্তমান বাংলাদেশে 75% মুসলমানদের বাচ্চা কাচ্চা আজকে তারা নুরানি মাদ্রাসা, হেফজখানা, কওমি মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসায় 75% মুসলমানদের সন্তান আজকে তারা দিন শিখতেছে। তাদের এখন অনেকের বিরুদ্ধে চলে আসছে। আপনি একটা মাদ্রাসার ছাত্র একদম চাষের থেকে নিয়ে শুরু করে সরকারি ডিপার্টমেন্ট পর্যন্ত যত লোক আছে প্রত্যেকের সন্তানকে আজকে র্যাব বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, আপনার আছে নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, আপনার পুলিশ বলেন, ডিবি বলেন, এমন কোন সরকারি পর্যায়ের লোকের সন্তান নাই, মুসলমানদের সন্তান নাই যে তারা আজকে মাদ্রাসায় পড়তেছে। এই কেন মাদ্রাসায় ছাত্র ছাত্রী আস্তে আস্তে করে বাড়তেছে? আপনার আজকে স্কুলে, আলিয়া মাদ্রাসায়, কলেজে আজকে দিন নাই। এই দিন না থাকার কারণে, এই ইসলাম না থাকার কারণে আজকে তারা মাদ্রাসার দিকে ধাবিত হচ্ছে, মাদ্রাসার দিকে পড়াশোনা শুরু করতেছে। এর কারণে আজ কিছু সংখ্যক লোক এর পিছনে লাগছে যে দিন দিন মাদ্রাসায় ছাত্র ছাত্রী বেড়ে যাচ্ছে, স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় দিন দিন ছাত্র কমে আসতেছে। এর যে একটা প্রভাব, এটা ভারতের উপরে পড়তেছে। আর এই পড়ার কারণেই এই ভারতের কিছু এজেন্ট বা দালাল এরা চাচ্ছে না যে মাদ্রাসা এইভাবে দিন দিন বাড়ুক, মসজিদ এইভাবে দিন দিন বাড়ুক, ওলামায়ে কেরাম এবং দিন দিন এইভাবে বাড়ুক, এইভাবে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা গুলো দিন দিন ছাত্র ছাত্রী ভর্তি করা কমে যাক। ঠিক আছে, এগুলো ওরা চাচ্ছে না। এই জন্য আমরা সতর্ক থাকবো, আমরা কোনো গুজবে কান দেব না, আমরা সবসময় জন্য নজরদারি রাখবো, আমরা সবসময় দিন সতর্ক থাকবো, আমরা খেয়াল করব কোনো গুজবে আমরা কান দেব না। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে বা আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, আপনারা ইনশাআল্লাহ ধরাই দেবেন এবং কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ সমাধান নিজে আগে হওয়ার জন্য চেষ্টা করব এবং যদি যদি কোনো ভুল থাকে ইনশাআল্লাহ সংশোধন করার জন্য চেষ্টা করব। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে একটা গজল দিয়ে ছাড়বো।